ঈদের পরে এই যে পর্ব 2-এ এখানে 5 থেকে এই যে 8 পর্যন্ত এই 4টা অঙ্ক আজ বিস্তারিত একদম ডিটেইলস ভেঙে চুরে চিত্রের মাধ্যমে আমরা শিখব। তাহলে দেখেন প্রথমে আমাদের 5 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা আছে? একটা বৃত্তাকার মাঠের কথা বলা আছে। এই মাঠকে ঘিরে একটা আবার রাস্তা আছে, এখন এই রাস্তাটির আবার ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। মানে বাইরের পরিধিটা হচ্ছে বড় ভেতরের পরিধি থেকে। কতটুকু বড়? 44 মিটার বড়। এখন বের করার বিষয় রাস্তাটির এই যে প্রস্থ নির্ণয় করো। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। একটা বৃত্তাকার মাঠ। দেখেন আমরা যদি চিত্রের মাধ্যমে এই ব্যাপারটাকে বুঝতে চাই, আমি এখানে তাদের দেওয়া বৃত্তাকার মাঠটা নিলাম। এই বৃত্তাকার মাঠের এটা যদি কেন্দ্র হয় তাহলে এই জায়গাটা হবে আমাদের ব্যাসার্ধ। তাহলে এখন ব্যাসার্ধকে আমরা আর দিলাম, রেডিয়াস। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তের পরিধিটা কি হবে? তাহলে বৃত্তের পরিধির সূত্র আমাদের জানা আছে, 2πr। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তটার পরিধি হবে 2πr। পরিধি বলতে আমরা কি বুঝি? পরিধি হচ্ছে একটা বৃত্ত যখন আমি এখান থেকে আঁকা শুরু করে আবার এখানে এসে মিলিত করব, তখন সেটাই হচ্ছে পরিধি। অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ চলার পথটাই হচ্ছে পরিধি। সম্পূর্ণ চলার পথটা হচ্ছে পরিধি। আর এটা টোটাল পরিমাণটুকু হচ্ছে 2πr। তাহলে এখানে আমার ব্যাসার্ধটা হচ্ছে আর। এখন এই বৃত্তাকার মাঠটার বাইরের দিক দিয়ে একটা রাস্তা আছে। এই বৃত্তের বাইরের দিকে একটা রাস্তা আছে। তো সেই রাস্তাটা কতটুকু সেইটা আমরা জানি না। এই যে আমি বৃত্তাকার মাঠের চতুর্দিকে একটা রাস্তা এঁকে দিলাম। বৃত্তাকার মাঠটাকে কেন্দ্র করে চতুর্দিকে একটা রাস্তা আছে। তাহলে রাস্তা সহ এখন এই যে বৃত্তাকার যে ব্যাপারটা হয়ে গেল, এটাও কিন্তু যেহেতু চতুর্দিকে রাস্তাটা, তাহলে এখানেও আমরা একটা বৃত্ত পাইলাম। ফলে ফলে এই কেন্দ্র থেকে এই জায়গাটুকু রাস্তা সহ রাস্তা কিন্তু হচ্ছে আমাদের এটা আমাদের রাস্তা। তাহলে এই রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ আমরা পাবো একটা। এই জায়গাটুকু কত আমরা জানি না, এটাই মূলত আমাদের বের করার বিষয়। আর এই জায়গাটা হচ্ছে রাস্তাটির প্রস্থ বা রাস্তাটির চওড়াটুকু, সেটা কত হবে সেটাকে আমরা ধরে নেব চলক। আমরা এক্স ধরে নিলাম, এই জায়গাটুকু হচ্ছে এক্স, এই জায়গাটুকু এক্স মিটার। এখানে একক হিসেবে মিটারের কথা বলা আছে, তাহলে আমরা এক্স মিটার ধরলাম, এটা এক্স মিটার। তো এখন এই রাস্তার সহ যে ব্যাসার্ধটুকু পাচ্ছি, এই যে, তাহলে এটা আমাদের এখন রাস্তার সহ ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু হচ্ছে আমার আর, আর সাথে যদি রাস্তাটা যোগ হয়ে যায় তাহলে আমার হয়ে যাবে আর প্লাস এক্স হয়ে যাচ্ছে আমার রাস্তা সহ ব্যাসার্ধ। তাহলে রাস্তা সহ ব্যাসার্ধ, তাহলে এখন রাস্তা সহ পরিধি আমি কি পাবো? 2π। এখন আর না লিখে আর প্লাস এক্স লিখে দিতে হবে। এটা হচ্ছে শুধু বৃত্তাকার মাঠের, এই যে এটা শুধু বৃত্তাকার মাঠের পরিধি, আর এটা হচ্ছে রাস্তার সহ বৃত্তাকার মাঠের পরিধি। এখন পার্থক্যটা হচ্ছে এই যে 44 মিটার, অর্থাৎ বাহিরের যে পরিধিটা সেটা হচ্ছে ভেতরের পরিধি থেকে, এই যে ভেতরের পরিধি থেকে বেশি। কতটুকু বেশি? 44 মিটার বেশি। তাহলে আমরা বাইরেরটা থেকে ভেতরেরটাকে যদি মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা সমান 44 মিটার আমরা পেয়ে যাব। প্রশ্ন মতের লাইনটা বাহিরের পরিধি বিয়োগ ভেতরের পরিধি সমান 44 মিটার। এটার ব্যাখ্যাটা কি? কারণ বাহিরের পরিধিটা তো বড় ভেতরের পরিধি থেকে, কতটুকু বড়? বিয়োগ করলে 44 মিটার পাওয়া যাবে। তাহলে বাহিরের পরিধি বিয়োগ ভেতরের পরিধি সমান 44। তারপরে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এই চলক এক্স এর মান পেয়ে যাব, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের রাস্তাটির প্রস্থ। এখন দেখেন আমরা যদি এটাকে ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাকে প্রথমে লিখতে হবে 5 নাম্বার প্রশ্ন। আমরা প্রথমে লিখব যে ধরি যে বৃত্তাকার মাঠের, সরি আগে রাস্তাটার, আচ্ছা ধরলে একই কথা, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমি এই জায়গাটুকু মুছে দিচ্ছি এখন।
বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে সুতরাং বৃত্তাকার মাঠের পরিধিটা কি হয়ে যাবে, যখন ব্যাসার্ধটা শুধুমাত্র আর, তাহলে পরিধি হয়ে যাবে 2πr মিটার। তাহলে এই যে বৃত্তের সম্পূর্ণ চলার পথ হচ্ছে আমাদের পরিধি, আর এটা হচ্ছে 2πr। ওকে, এরপর লিখবো আমরা আবার, ধরবো কি যে রাস্তাটির প্রস্থ, বৃত্তাকার বা রাস্তাটির প্রস্থ, বৃত্তাকার মাঠের রাস্তাটির প্রস্থ আমরা ধরলাম x মিটার। আমি এই চিত্রটাকে এবার একটু নিচে লিখতে চাই, নিচে এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ, এটা হচ্ছে আর, এটা চারদিকে কেন্দ্র করে একটা রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে এক্স। এখন রাস্তা সহ ব্যাসার্ধটা হয়ে যাবে আমাদের আর প্লাস এক্স। তাহলে রাস্তার এই প্রস্থ হচ্ছে এক্স মিটার। তাহলে সুতরাং রাস্তা সহ ব্যাসার্ধ, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হবে আর প্লাস এক্স মিটার। ব্যাসার্ধ কিন্তু এখন এই পুরাটা এতটুকু ছিল আমার আর সাথে যদি আমি রাস্তাটা অ্যাড করি তাহলে কিন্তু এক্স প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আর প্লাস এক্স, এটা হচ্ছে রাস্তা সহ ব্যাসার্ধ। তাহলে এবার আমরা সুতরাং দিয়ে রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধিটা যদি বের করি, পরিধি আগে ছিল 2πr, আগে ব্যাসার্ধটা শুধু আর ছিল, এবার হবে 2π আর প্লাস এক্স মিটার। এতটুকু জায়গার মধ্যে কোনো কনফিউশন, কোনো প্রশ্ন না বোঝার মতো কোনো ব্যাপার আছে কিনা আমাকে জানাতে হবে। আর এখন তোলা যাবে না, আগে বুঝে নিতে হবে আমি কি কোন লাইনে কি ব্যাখ্যা দিচ্ছি, কোথায় কোন কথাটা বলতেছি, এটা মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে। আমি সময় দিব তোলার জন্য, ঠিক আছে? বা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এখন বলেন এই পর্যন্ত কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, দ্রুত। আর এখন তোলা যাবে না, আমি করার সাথে সাথে তোলা যাবে না, আগে বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা, নাই স্যার, ওকে, হ্যাঁ। আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে জানাতে হবে, দ্রুত প্রশ্ন থাকলে জানাতে হবে। আচ্ছা, তাহলে কোনো ধরনের প্রশ্ন নাই, ওকে। তাহলে এই যে আমাদের শুধু বৃত্তাকার মাঠের পরিধি 2πr, এরপরে রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি 2π এই যে আর প্লাস এক্স। এখন এটা যেহেতু বড়, যেহেতু এটা বাইরের, এই যে তোর এই রাস্তাটা সহযুক্ত হয়েছে, তাহলে এটা থেকে এইটা মাইনাস করলে আমরা কিন্তু 44 মিটার পেয়ে যাব, যেহেতু পার্থক্যটা 44 মিটার। বাইরেরটা থেকে ভেতরেরটা থেকে বাইরেরটা 44 মিটার বড়, তাহলে বাইরেরটা বিয়োগ এটা করলেই আমরা সমান 44 পেয়ে যাব, তাই না? যেহেতু বাইরেরটা হচ্ছে বড়, বাইরেরটা বিয়োগ ভেতরেরটা সমান 44। বাস, এখন প্রশ্ন মতে দিয়ে আমরা এই জায়গাটুকু লিখব। তাইলে লেখেন প্রশ্ন মতে, তাহলে বাইরের পরিধি আমরা পেলাম কত, 2π ইন্টু আর প্লাস এক্স মাইনাস, আর ভেতরেরটা হচ্ছে 2πr। তাহলে বাইরেরটা থেকে ভেতরেরটা বাদ দিলে 44 পাওয়া যাবে, যেহেতু পার্থক্য হচ্ছে 44, ভেতরেরটা থেকে বাইরেরটা এতটুকু বেশি। এবার এখানে আমরা যদি 2πটা কমন নিয়ে ফেলি, 2π কমন নেই, তাহলে পাবো কি আর প্লাস এক্স মাইনাস হচ্ছে আর এদিকে সমান 44। তারপরে আমরা এই যে কাটতে পারি আর, তাহলে এক্স থাকে এখানে, তাহলে আমি পরের লাইনটা এখানে করতেছি, বা এক্স সমান, তাহলে এই পাশে 44 আর এই পাশে আমি 2π কে নিয়ে আসলাম, 2π, ওকে। এরপরে বা দিয়ে এক্স সমান, এবার 44 কে আমরা ভাগ করব 2 গুণন পাই এর মান 3.1416। তাহলে দেখেন আমাদের রেজাল্টটা কি আসে, 44 কে আমরা ভাগ করব হচ্ছে 3 দুগুণা 6, মানে 6.1416। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে
দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে, তাহলে আমরা 2 ঘর পর্যন্ত নিব। তাহলে 3 নাম্বার ডিজিটটা যেহেতু 5 এর কম, তাহলে আমরা যা আছে তা বসাবো। 7.16 7.16 7.16 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই যে আমাদের রাস্তাটুকু, এই রাস্তাটুকু আছে 7.16 মিটার আছে। এই হচ্ছে অঙ্ক। এটাই আমাদের কাছে জানতে চেয়েছে তারা, যে আপনার বাইরে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটুকুর পরিমাণটা কত, বা চওড়াটুকু কত, প্রস্থটা কত। রাস্তাটার চওড়াটা আমরা পেয়ে গেলাম 7.16 মিটার। বাস, এখন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আগে বুঝতে হবে, আমি যখন করাবো তখন তোলা যাবে না, ভালো করে বুঝতে হবে, প্রশ্নের ব্যাখ্যা জানতে হবে, কোন লাইনে কি ব্যাখ্যা দিচ্ছি এগুলা শোনার পরে, বোঝার পরে তারপরে হচ্ছে যে আপনারা তুলবেন বা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। আচ্ছা, তোলা হয়েছে কিনা, তোলা হয়েছে তোলা হয়েছে কিনা একটু জানাতে হবে। দ্রুত দ্রুত জানাতে হবে। আচ্ছা, তোলা না হলে হ্যাঁ স্ক্রিনশট দিয়েছেন, ওকে ঠিক আছে, হ্যাঁ এটাই সবচেয়ে বেস্ট হয়, স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, সবার কি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে? আমি কিন্তু মুছে দিব, আমাকে জানাতে হবে, আমাকে জানাইতে হবে, আমি মুছে ফেলবো এখন। আচ্ছা ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি, তাহলে আমি পরের প্রশ্ন আলোচনা করবো। এখন এটা থাকলে হচ্ছে যে এদিকে খেয়াল থাকবে, আর প্রশ্ন আলোচনা করবো সেটার দিকে আর খেয়াল থাকবে না। আচ্ছা, পরের প্রশ্নটার মধ্যে আমাদের কি বলা আছে, তারা কি দিয়েছে আমাদেরকে, সেটা আমরা একটু হচ্ছে খেয়াল করি। দেখেন, এখানেও একটা বৃত্তাকার, এবার পার্কের কথা বলা আছে। পার্কের ব্যাস দেওয়া আছে কত, 26 মিটার। ব্যাস, ব্যাস বলতে আমরা কি বুঝি, আমরা যদি এখানে একটা বৃত্ত নিই, তাহলে এই যে কেন্দ্রগামী যাই হচ্ছে আমাদের ব্যাস, এই যে কেন্দ্রের উপর দিয়ে যেটা যাবে সেটাই হচ্ছে আমাদের ব্যাস, অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, হ্যাঁ, যে দূরত্বটুকু সেটাই হচ্ছে আমাদের ব্যাস। আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা কেন্দ্র হলে, হ্যাঁ এটা হবে আমাদের ব্যাস, ব্যাসার্ধ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়াস। ওকে, আর এবার এই পার্কটিকে বেষ্টন করে, মানে পার্কটিকে কেন্দ্র করে চতুর্দিকে বাহিরে এবার 2 মিটার প্রশস্ত একটি পথ আছে বা রাস্তা আছে। এবার পথের ক্ষেত্রফল বের করো। তাহলে দেখেন, আগের অঙ্কটার সাথে আমাদের এই অঙ্কটার পার্থক্যটা কোথায়? আমাদের 5 নাম্বার প্রশ্নের মধ্যে এখানেও কিন্তু বাইরের দিক থেকে একটা রাস্তা কিন্তু ছিল, কিন্তু সেই রাস্তার পরিমাণটা কতটুকু, প্রস্থটা কতটুকু সেটা আমরা জানতাম না। এবার তারা এটাকে কেন্দ্র করে যখন একটা রাস্তা আছে চতুর্দিকে, সেটা কতটুকু আছে, প্রস্থ কতটুকু আছে সেটা আমরা জানি, 2 মিটার চওড়া। কোথায়, এই যে রাস্তাটুকু হচ্ছে 2 মিটার, 2 মিটার, এই যে প্রশস্ত বা চওড়া যেটাই বলি, বা প্রস্থ একই কথা। এখন এই রাস্তার ক্ষেত্রফল কত, আমি যদি রাস্তাটা আঁকতে চাই এখানে, এই যে আমার বৃত্তাকার পার্ক, এটাকে কেন্দ্র করে বা বেষ্টন করে, হ্যাঁ মানে বেষ্টন করে মানে চতুর্দিকে, পার্কটিকে কেন্দ্র করে এটার চতুর্দিকে এই যে 2 মিটার, 2 মিটার চতুর্দিকে 2 মিটার করে একটা রাস্তা আছে। হ্যাঁ, তাহলে এখন না রেকর্ড নিলে হবে না, রেকর্ড নিলে হবে না, থাকতে হবে, থাকতে হবে রাফি সাহেব, কষ্ট করে হচ্ছে যে আপনাকে ক্লাসটা করতে হবে। রেকর্ড ক্লাস হচ্ছে কখন, যদি কোনো কারণে মিস করো, ঠিক আছে, কোনো ইমার্জেন্সি কাজ হয়। এখন যেটা কাজ দেখাচ্ছে এটা কিন্তু ইমার্জেন্সি কাজ নয়, একটু কষ্ট করে করতে হবে। তাহলে দেখেন 2 মিটার করে রাস্তার আছে, এটা আমাদের রাস্তা 2 মিটার। তাহলে এখন এই রাস্তাটার ক্ষেত্রফল কত, জাস্ট এই রাস্তাটার ক্ষেত্রফল কত, রাস্তার প্রস্থ আমরা জানি, শুধু রাস্তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে কি বোঝায়, মানে এই ভেতরে সম্পূর্ণ জায়গা, মানে রাস্তাটার সম্পূর্ণ জায়গার পরিমাণটা কত, এই জায়গাটা না, কিন্তু শুধু রাস্তাটা যে 2 মিটার চওড়া করে আছে, এই রাস্তার আহ মানে সম্পূর্ণ পরিমাণটুকু কত সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি,
কোনো একটা জিনিসের টোটাল পরিমাণটুকু। অর্থাৎ আমি যদি এখানে একটা চতুর্ভুজ নিলাম, এটা ক্ষেত্রফল মানে বুঝাবে এটার ভেতরে আনাচে কানাচে সম্পূর্ণ জায়গার পরিমাণটা হচ্ছে এটা ক্ষেত্রফল। আর পরিসীমা বলতে কি, এই যে আমাদের 4টা বাহু রয়েছে, এই 4টা বাহুর টোটাল দৈর্ঘ্যের পরিমাণটা। এই বাহুগুলা যদি এটা হয় 2 মিটার, হ্যাঁ, এটা হয় 2.5 মিটার, এটা হয় ধরো হচ্ছে 1.5 মিটার, এটা হয় ধরো 2 মিটার, কথার কথা। তাহলে এই বাহুগুলার দৈর্ঘ্যের যোগফলটা হচ্ছে আমাদের পরিসীমা। আর ভেতরে সম্পূর্ণ জায়গার পরিমাণটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এখানে তো শুধু রাস্তার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে বুঝাবে রাস্তা যেখানে যেখানে আছে, রাস্তাটা যেদিকে যেদিকে আছে সেই রাস্তার সম্পূর্ণ জায়গার পরিমাণটুকু। আবার এটা না কিন্তু, ভেতরে এটা না কিন্তু, এটা তো পার্ক, এটা কিন্তু পার্ক, এটা কিন্তু রাস্তা না। রাস্তা হচ্ছে এখানে, রাস্তা এখানে। ফলে রাস্তাটা যেদিকে যেদিকে গিয়েছে সেই রাস্তার সম্পূর্ণ পরিমাণটা আমাদের কাছে জানতে চেয়েছে। এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ওকে, এখন এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার সহজ বুদ্ধি হচ্ছে, নরমালি আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে আমাদের নরমাল যে পার্কটা ছিল সেটা বৃত্তাকার ছিল, তার সূত্র কি পাই আর স্কয়ার। ওকে ফাইন। এখন এখানে কি আমরা আর এর মানটা জানি? আর এর মানটা আমরা এই যে ব্যাস আছে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আমার এই জায়গা থেকে এই জায়গাটা, এটা তারা বলেছে কত, 26 মিটার। পুরো জায়গাটা হচ্ছে 26 মিটার। এটা কিন্তু ব্যাস, শুধু পার্কের ব্যাস, রাস্তা বাদ দিয়ে শুধু পার্কের ব্যাস। এই ভেতরটা হচ্ছে আমার পার্ক, এটা হচ্ছে আমার পার্ক, পার্ক এটা হচ্ছে আমার পার্ক, ঠিক আছে? তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে পরে আমরা পেয়ে যাব কত, 13। হ্যাঁ, তাহলে 13টা হচ্ছে আমার আর এর মান। তাহলে পাই আর স্কয়ার, আর এর জায়গায় মান বসিয়ে দিব, আর পাই এর মান তো আমাদের জানা আছে 3.1416। আচ্ছা, তারপরে হচ্ছে রাস্তা সহ যখন আমরা ব্যাসার্ধ পাবো, তাহলে সেখানে আবার আগের যে ব্যাসার্ধ কত, 26/2 অর্থাৎ 13, এটার সাথে এই 2 যোগ হয়ে গেলে আমরা রাস্তা সহ ব্যাসার্ধ পেয়ে যাব কত, 13+2 তার মানে 15, 13+2 15। তাহলে এই রাস্তা সহ ক্ষেত্রফল, এখানেও পাই আর স্কয়ারের জায়গায় আমরা আরেক জায়গায় 15 বসাইয়ে দিয়ে তারপরে আমরা হচ্ছে মানে বাইরের ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে। শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটাকে আমরা পেয়ে যাব। খুবই সহজ। তাহলে আমরা প্রশ্নের ম্যাপটা যেহেতু বুঝে ফেলেছি, এবার দেখেন আমরা এটাকে কিভাবে ম্যানুয়ালি করব। খুবই সহজ, খুবই সহজ। কথাগুলো আমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখবো। প্রথমত আমরা লিখবো যে এখানে বা দেওয়া আছে, দেওয়া আছে কি দিয়েছে তারা আমাদেরকে, বৃত্তাকার পার্কের ব্যাস দিয়েছে। লেখেন, লেখেন। না আপনারা কিন্তু এখন লেখেন না, আপনারা অঙ্ক আগে বুঝে নেন। বৃত্তাকার পার্কের বৃত্তাকার পার্কের পার্কের ব্যাস ডি সমান 26 মিটার ডি। সুতরাং বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর সমান, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 2 দ্বারা ভাগ করলে পরে আমরা পাবো কত, এখানে তো 26, তাহলে আমাদের ব্যাস 26, এটাকে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা কত, 13 মিটার। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। এখানে আমরা লিখবো বর্গ একক। ক্ষেত্রফলে সবসময় বর্গ হয়, ঠিক আছে, কারণ দুইটা জিনিসের গুণফল মানেই হচ্ছে আমাদের বর্গ, দুইটা জিনিসের গুণফল মানেই হচ্ছে বর্গ। আমরা একক হিসেবে যা থাকবে তা, যেমন আমাদের একক হিসেবে এখানে মিটার দেওয়া আছে, তাহলে আমরা বর্গ মিটার লিখবো। তাহলে বসার মান 3.1416 গুণন আর এমন কত, 13 স্কয়ার, এবার হচ্ছে বর্গ মিটার। তাহলে এই যে মিটার উপর স্কয়ার দিলে বর্গ মিটার হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা এখানে ফলাফল কত পাবো, গুণ করেন, গুণ করেন 13 স্কয়ার, এর সাথে গুণ করবো আমরা 169 এবং 3.1416, তাহলে আমরা পাবো 530। কত পেয়েছে, বসাই দেয় এখানে 530.9304, 9304, এটা হচ্ছে 3 বর্গ মিটার। আচ্ছা, এবার আসেন, এবার এই যে আমাদের রাস্তার প্রস্থ কতটুকু সেটা দেওয়া আছে, তাহলে সেটা এবার আমরা লিখে ফেলি যে এখানে রাস্তার প্রস্থ বা আবার আবার
পথ আছে, তাহলে পথের প্রশস্ত। আবার দেওয়া আছে পথের প্রশস্ত, তাহলে বেশি হবে প্রশস্ত 2 মিটার। তাহলে লিখতে পারি সুতরাং পথ সহ পার্কের বা বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কি হবে? তাহলে এই জায়গাটুকু এখন আমি মুছে দিচ্ছি। তাহলে এটা তো বোঝা গেছে আশা করি, তাই না? চিত্রটা আমি মুছে দিচ্ছি। তাহলে পথ সহ পার্কের ব্যাসার্ধটা আমরা যদি আর এটাকে 1 দিই, এটাকে R2 দিলাম, আর প্রাইম দিলাম। আচ্ছা R2 দিই, অসুবিধা নেই। তাহলে এখানে কি পাবো আমরা? আগে ছিল আমাদের 13, আর এখন পথ সহ যেহেতু, তাহলে 2 যোগ করলে আমরা পাবো 15 মিটার। ওকে, এবার পথ সহ পার্কের ক্ষেত্রফল। সুতরাং পথ সহ পার্কের ক্ষেত্রফল, তাহলে আমাদের সূত্র কি? পাই R2 স্কয়ার। ওকে, তাহলে বর্গ একক। এবার মান বসাই দেই আমরা। মানটা কি দেখা যাবে? 3.1416, হ্যাঁ, গুণন পাই আর স্কয়ার। এখানে ব্র্যাকেটটা না দিলেও সমস্যা নাই। এখন R2 কত? 15, এখানে ইনটু, তাহলে বর্গ মিটার। তাহলে আমরা কত পাবো ফলাফলটা? দেখেন ফলাফল কত আসে। 15 গুণন 15, 225, সাথে গুণ করবো আমরা 3.1416। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 706.86, 706.86 বর্গ মিটার। তাহলে এখন দেখেন বিষয়টা, তাহলে শুধুমাত্র বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল আমরা পেয়েছি 530.9304 বর্গ মিটার। এরপর পথ সহ, এবার সম্পূর্ণটার ক্ষেত্রফল, পথ সহ সম্পূর্ণটার ক্ষেত্রফল পাইলাম আমরা 706.86। হ্যাঁ, আমি যদি একটু বৃত্ত আঁকতে চাই আমি প্রথমত হচ্ছে এই যে বৃত্ত, এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এরপর পথ সহ এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা। এখন এই পুরোটা ক্ষেত্রফল থেকে যখন আমরা যে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিব, তখন কিন্তু আমাদের শুধুমাত্র এই রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে। আমি আবারও বলতেছি, এই যে পুরাটা রাস্তা সহ, এই যে আমার রাস্তা সহ এই পুরাটার ক্ষেত্রফল পেয়েছি আমরা 706.86 বর্গ মিটার। আর এই যে শুধু ভেতরের এই যে এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমরা পেয়েছি হচ্ছে এটা। তাহলে সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে, মানে রাস্তা সহ পুরা বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দিলে আমরা এই যে বাইরের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, মানে এই যে রাস্তা রয়েছে বাইরে, এই বাইরের রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। বাস, তাহলে এখন আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমি আগে লিখে নিচ্ছি যে এবার আমরা ডিরেক্ট লিখবো যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমাদের বাইরের ক্ষেত্রফলটা কত? 706.86। এবারে বাইরের ক্ষেত্রফল কত? 530.9304। এই হচ্ছে আমাদের বর্গ মিটার। এবার আমরা যদি বিয়োগ করি, তাহলে সেই বিয়োগফলটা আমাদের কত আসবে? দেখেন বিয়োগফলটা আমাদের 706.86 বিয়োগ হচ্ছে 530.9304, তাইলে 175। এটা কি দেখা যাচ্ছে? আমি যেগুলো নিচে লিখতেছি এগুলো কি দেখা যাচ্ছে তো না? আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি আসলে শিওর না, আশা করি ক্যামেরায়। আচ্ছা, আমি তো মুখে বলতেছি, এগুলো তো রেকর্ড থাকতেছে। 175.9296 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা, তাহলে আমরা উত্তরটা কত পেলাম? আমি এখানে আবার লিখতেছি 175, তারপর হচ্ছে যে 9296 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, রাস্তার ক্ষেত্রফল। এখন এইখানে এই সমাধানটার মধ্যে কোনো ধরনের কনফিউশন বুঝি না, বা কোনো একটা লাইনে
আহ মানে এটার ব্যাখ্যাটা কিভাবে হয়েছে বুঝি নাই, এরকম কোনো সমস্যা আছে কিনা কারণ? দ্রুত দ্রুত, সমস্যা থাকলে জানাইতে হবে। অল ইজ ক্লিয়ার, আচ্ছা আচ্ছা, নাই স্যার, আচ্ছা তাহলে, তাহলে আচ্ছা ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছেন। এখন এটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট দিয়ে নেন, নেন। স্ক্রিনশট দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা, সবাই দিয়েছেন, সবাই দিয়েছেন। এখানে আমরা দশমিকের পরে তো 4 ঘর নিয়েছি, আপনি চাইলে 2 ঘর নিতে পারেন। যদি 2 ঘর নেন তাহলে এখানে আপনি 93 বসাবেন, কারণ 3 নাম্বার ডিজিটটা আপনার 9। 5 বা 5 এর উপরে গেলেই হচ্ছে আপনি আহ, যততম নিবেন তার সাথে 1 যোগ করে দিতে হবে। আপনি যদি দশমিকের পরে 3 ঘর নেন তাহলে দেখতে হবে 4 নাম্বার, 4 নাম্বার অঙ্কটা 5 বা 5 এর উপরে কিনা, তাহলে আপনি এখানে 1 যোগ করে দিবেন। 1 যোগ করলে এটা তো 9, তখন হয়ে যাবে কি পরে পূর্ণ সংখ্যা অর্থাৎ 3 হয়ে যাবে, এখানে 93। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তাইলে আমরা এখন 7 নাম্বারে চলে যাই। দেখেন 7 নাম্বারটাও আমাদের ভালো করে বুঝতে হবে। কি বলা আছে এখানে, যে একটি গাড়ির, হ্যাঁ, চাকার ব্যাস দেওয়া আছে। একটি গাড়ির সামনের চাকার ব্যাস হবে এটা। এটা বইয়ের মধ্যে আসলে এই ওয়ার্ডটা মিসিং হয়েছে। এটা হচ্ছে সামনের চাকার ব্যাস কত, 28 সেন্টিমিটার। এরপর পেছনের চাকার ব্যাস বলেছে কত, 35 সেন্টিমিটার। দেখেন আপনাকে যেতে হবে 88 মিটার পথ। চাকার হিসাবটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। সামনেরটা 88 সেন্টিমিটার, পেছনেরটা হচ্ছে 35 সেন্টিমিটার। কিন্তু 88 মিটার পথ যাওয়ার জন্য সামনের চাকা থেকে পেছনের চাকা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে, পূর্ণ সংখ্যক বার। তার মানে কিন্তু আপনাকে হচ্ছে দশমিকের রেজাল্ট আনা যাবে না, হ্যাঁ, পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে, পূর্ণ সংখ্যায়। তাহলে প্রশ্নটা হচ্ছে কিরকম, সামনের চাকা বড় না পেছনের চাকাটা বড়? পেছনের চাকাটা বড়, 35 সেন্টিমিটার, সামনেটা হচ্ছে 28 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন আমাদের বের করার বিষয় হচ্ছে এই যে চাকাটা সে তো হচ্ছে বৃত্তাকার, তো বৃত্তাকার মানেই তো হচ্ছে তার পরিধিটা হবে 2 পাই আর, 2 পাই আর। তাহলে 2 তো আছেই একটা ডিজিট, পাই এর মান হচ্ছে ধ্রুবক 3.1416। এখন আরেক জায়গায় আমরা মান বসিয়ে সামনের চাকার পরিধির পরিমাণটা বের করতে পারবো। আর পরিধি মানে আমরা কি বুঝি, একবার ঘুরে, একবার ঘুরে। তাহলে 2 পাই আর এখানে আমরা যত সেন্টিমিটার বা মিটার যে এককেই নেই যতটুকু পাবো, তাহলে সেটা জন্য ঘুরে একবার, একবার। আমি আবারও বলি আমি এখানে এই যে একটা চাকা নিলাম, এই চাকাটা পুরাটা পথ হচ্ছে 2 পাই আর। তাহলে 2 পাই আর সমান যতটুকু হবে তার জন্য সে একবার ঘুরেছে। এই যে আমি পুরাটা এনে আবার এখানে মিলিত করেছি, তার মানে আমি একবার ঘুরেছি। যখন আমি আবার ঘুরবো তখন 2 বার ঘোরা হবে, যখন 3 বার ঘুরবো তখন 3 বার ঘোরা হবে। তাহলে একবার যদি আমি ঘুরি অতিক্রম করি তাহলে 2 পাই আর দূরত্ব অতিক্রম করা হবে। তাহলে এখন এটা সমান যতটুকু আসবে, কথার কথা যদি এটা সমান 50 সেন্টিমিটার আসে, তাহলে 50 সেন্টিমিটারের জন্য ঘুরে একবার, 1 সেন্টিমিটারের জন্য কয়বার ঘুরে। আর এই যে 80, এই 80 কে আর আমরা মিটারে রাখবো না, যেহেতু এটা আমাদের সেন্টিমিটারে আছে। আমাদের এককের হিসাবটা সেম রাখতে হবে, একই রকম একই এককে থাকতে হবে। ঠিক আছে, তাহলে 88 মিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে গেলে আমরা 8800 সেন্টিমিটার পাবো, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? তাহলে 88 গুণন 100 তার মানে 8800 সেন্টিমিটার। তাহলে যদি এখানে আমরা 50 সেন্টিমিটার পাই, 50 সেন্টিমিটারের জন্য ঘুরে একবার, তাহলে 8800 সেন্টিমিটারের জন্য কয়বার ঘুরবে পাবো। তদ্রূপ পেছনের চাকাটাও সেম, তার পরিধি সমান যত পাবো, তাহলে আমরা এই 8800 সেন্টিমিটার যাওয়ার জন্য এখানে পেছনের চাকার পরিধি দিয়ে ভাগ করলে আমরা কয়বার ঘুরবে সেটা পেয়ে যাব। তারপর আমরা বিয়োগ করলে পেয়ে যাব যে কত বেগ সংখ্যক পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরে, বিয়োগ করে দিলে আমাদের চলে আসবে। তাহলে অঙ্কের ম্যাপ আশা করি বোঝা গেছে। ওকে, এবার আসেন ম্যানুয়ালি আমরা এটাকে কিভাবে করব। আমরা এবার তাহলে প্রথমে আমাদের লিখতে হবে সামনের চাকার
কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তাহলে এখানে বা দেওয়া আছে যেটাই লেখেন যে দেওয়া আছে, কি দেওয়া আছে? সামনের চাকার ব্যাস, ব্যাস কত দেওয়া আছে? ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে সুতরাং সামনের চাকার ব্যাসার্ধ আর সমান তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসকে 2 দ্বারা ভাগ করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব কত? 14 সেন্টিমিটার। আচ্ছা, এবার একসাথে আমরা সামনের চাকার পরিধিটাও বের করে ফেলি। পরিধি মানে 2 পাই আর, অর্থাৎ পুরা বৃত্তাকার পথটা একবার ঘুরে আসাই হচ্ছে আমাদের পরিধি। পুরা বৃত্তাকার পথটা একবার ঘুরে আসা হচ্ছে আমাদের পরিধি 2 পাই আর। 2 পাই আর একক। এবার মান বসান। 2 গুণন পাই এর মান আমাদের জানা আছে 3.1416 আর আর এর মান কত? 14। আর একক হিসেবে আমাদের কি দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে সিএম সেন্টিমিটার। তাহলে সবগুলা গুণফল আমরা কত পাবো? সবগুলোর গুণফল আমরা পাবো কত? 16 সাথে গুণ করবো হচ্ছে 14, তাহলে 85.9824 সেন্টিমিটার। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে সামনের চাকার পরিধি। এবার সামনের চাকা এই যে টোটাল অতিক্রান্ত পথের দূরত্ব 88 মিটার, এতটুকু জায়গা হচ্ছে যাবে। তাহলে এতটুকু জায়গায় যাওয়ার জন্য সে কতবার ঘুরবে আমরা একসাথে বের করে ফেলি। তাহলে টোটাল যাইতে হবে 88 মিটার। তাহলে আমরা লিখি যে এখানে পথের দূরত্ব 88 মিটার। পথের দূরত্ব বা একসাথে ডাইরেক্ট লিখে দেই, আমরা ডাইরেক্ট লিখে দিলে হয়ে যাবে। এখানে 88 মিটার সমান 88 গুণন 100। কেউ যদি চায় যে মিটারে এগুলোকে নিয়ে যাবে তাহলেও হবে, মানে যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। তাহলে 8800 সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখতে পারি যে 8800 সেন্টিমিটার পথ যাওয়ার জন্য সামনের চাকা ঘুরবে। সুতরাং 8800 সেন্টিমিটার পথ যাওয়ার জন্য সামনের চাকা ঘুরবে। এটা এক লাইনে লেখার চেষ্টা করবে। দেখি আবার বোর্ডে দেখা যাচ্ছে কিনা, আবার ক্যামেরায়। সামনের চাকা ঘুরবে। তাহলে আমরা কি করব? এই যে 8800 এটাকে আমরা ভাগ করব হচ্ছে পরিধি কত সামনের চাকা? 85.9824 এত বার। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে ভাগ করলে কত পাবো? 8800 ভাগ 85.9824, তাহলে 102.35। তাহলে 102। আচ্ছা, এখানে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যক বার নিতে বলছে, আমরা দশমিকের পরে না নেই, 102। আচ্ছা, এই জায়গাতে নেই আপাতত, আমরা 35 উত্তরের সময় আমরা লিখবো 102.35 বার। এতবার ঘুরবে, এতবার হচ্ছে ঘুরবে। ওকে, তাইলে দেখেন কেউ যদি চায় ঐকিক নিয়মে করার জন্য এই যে 85.9824 সেন্টিমিটার এতবার কিন্তু ঘুরে এতটুকু পথ যায় একবার ঘোরার জন্য। এতটুকু পথ যেতে পারে একবার ঘুরলে, যেহেতু পরিধি মানে কি সম্পূর্ণ পথ একবার ঘুরে আসা, সমান দূরত্ব অতিক্রম করা। তাহলে পুরোটা মানে এতটুকু যেতে পারবে একবার ঘুরলে। তাহলে আমরা লিখতে পারি যদি ঐকিক নিয়মে কেউ করতে চায় যে 85.9824 সেন্টিমিটার যেতে পারে একবার ঘুরলে, তারপরে 1 সেন্টিমিটার, তারপরে 8800 সেন্টিমিটার পথ যেতে পারে, কাটাকাটি করলে চলে আসবে এটা। আর এইভাবে করলে আমরা এক লাইনেই করে দিতে পারি। ঠিক আছে?
তো আমরা এইভাবে করব, বেশি বড় করার দরকার নাই। তাহলে এই মানটা আমাদের লাগবে। এবার উপরে আমরা সামনের চাকা না লিখে এবার আমরা লিখবো পেছনের চাকার ব্যাস, পেছনের চাকার ব্যাসার্ধ, পেছনের চাকার পরিধি। তারপরে ফাইনালি হচ্ছে আমরা এই ৮৮০০ সেন্টিমিটার যাওয়ার জন্য পেছনের চাকা ঘুরবে কতবার। এখন আমরা সেই কাজটা করব। সেই কাজটা করব, আমাদের টার্গেট হচ্ছে পেছনের চাকা, সামনের চাকা এই জায়গাটুকু ৮৮ মিটার বা ৮৮০০ সেন্টিমিটার পথ অতিক্রম করতে কয়বার ঘোরে, তারপর আমরা তুলনা করব। ঠিক আছে, এবার আমরা লিখবো যে আবার, এরপর লিখবেন কিন্তু আবার, দেওয়া আছে না, এরপর লিখবেন আবার। আচ্ছা, দেওয়া আছে থাকলে সমস্যা নাই। আবার পেছনের চাকার ব্যাস কত দিয়েছে এখানে? পেছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। তারপর এখানে আমরা 35 কে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা 17.5, 17 দুগুণা 34 আর সাথে হচ্ছে 0.5। এবার এই জায়গাটাতে এসে আমাদের, আচ্ছা একটু মুছে নেই, টু গুণন 3.1416 গুণন 17.5, 5 একক আছে কিসে? সেন্টিমিটারে, তাহলে সিএম, সেন্টিমিটার। তাহলে সবগুলোর গুণফল আমরা কত পাবো? এখানে পাবো 35 গুণন 3.1416, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 109.956, 109.956 সেন্টিমিটার। তাহলে দেখেন, এই যে পেছনের চাকাটা যেহেতু একটু বড়, ধরো এটা আমাদের পেছনের চাকা, এটা সামনের চাকা থেকে একটু বড়। তাহলে এই চাকা যখন আমি এখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত আসছে, মানে একবার ঘুরেছে, একবার যদি ঘুরে তাহলে এতটুকু জায়গা অতিক্রম করতে পারে। তাহলে আমরা বলতে পারি না যে এত সেন্টিমিটার পথ অতিক্রম করে একবার ঘুরলে? 109.956 সেন্টিমিটার পথ যেতে পারে একবার ঘুরলে, তারপর 1 সেন্টিমিটার, তারপর হচ্ছে টোটাল পথের দূরত্ব হচ্ছে 88 মিটার বা 8800 সেন্টিমিটার পথ যেতে কতবার ঘুরবে। তাহলে আমরা এটা ঐকিক নিয়মে না করে এভাবে করে ফেলি। তাহলে এখন হচ্ছে আমি এবার লিখবো পেছনের চাকা। তাহলে পেছনের চাকা ঘুরবে। এবার লিখতে হবে কত? 109.956 সেন্টিমিটার। আচ্ছা, এই ফলাফলটা আমাদের লাগবে, এটা আমি উপরে লিখে রাখি। এটা হচ্ছে আমাদের সামনের চাকার কতবার ঘুরে? 102.35 বার। এটা হচ্ছে আমাদের সামনের চাকা এই 8800 সেন্টিমিটার পথ যাওয়ার জন্য কতবার ঘুরে সেটার হিসাবটা। এবার এখানে পিছনের চাকা এবার কতবার ঘুরবে 8800 সেন্টিমিটার পথ যাওয়ার জন্য? তাহলে 8800 ভাগ 109.956, তাহলে আমরা পাবো কত? 80.03। তাহলে আমরা পাচ্ছি 80.03 বার। এই যে দেখেন, তাহলে পেছনের যে চাকাটা, সে এই টোটাল দূরত্ব অতিক্রম করে এতবার ঘুরলে, 80.03 বার ঘুরলে পরে সে এই যে 8800 সেন্টিমিটার পথ যেতে পারে। তাহলে এখন আমাদের বের করার বিষয় হচ্ছে যে কি জানি ছিল, এই যে দেখেন, সামনের চাকা থেকে কোথায়, এই যে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যকবার বেশি ঘুরে। ঠিক আছে, যেহেতু পেছনের চাকা বড়, তার ঘুরতে হবে কম, সে একবার ঘুরলে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, তাই না? তাহলে এখন আমরা মানে সামনে থেকে পেছনের চাকা বিয়োগ করলেই পেয়ে যাব কতবার হচ্ছে সামনের চাকাটা বেশি ঘুরে। সামনের চাকাটা বেশিবার ঘুরতে হবে, কারণ তার তো হচ্ছে যে এই ব্যাস কম, আর ব্যাস কম মানে ব্যাসার্ধ কম, তাকে বেশিবার ঘুরতে হবে। ঠিক আছে, তার চাকা যেহেতু ছোট। এবার আমরা বিয়োগ করে দিব। আচ্ছা, এগুলো কি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে?
আমি যেগুলো মুছে ফেলছি এগুলো কি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে? এটা জানাতে হবে। স্ক্রিনশট না দিলে তো মহা মুসিবত হয়ে যাবে। আচ্ছা, না হলে অসুবিধা নাই, আমাদের ক্লাস রেকর্ডেড আছে, ওইখান থেকে হচ্ছে আবার দেখে নেওয়া যাবে। ঠিক আছে, আমাদের ক্লাস রেকর্ডেড থাকতেছে, ওইখান থেকে দেখে নেওয়া যাবে। আমি তো আসলে জিজ্ঞাসা না করে মুছে ফেলছি। তাহলে এবার লেখেন যে সুতরাং পেছনের চাক কোথায়, সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে। যে সামনের চাকা একসাথে লিখে দিই, বেশি ঘুরবে, কারণ সামনের চাকা যেহেতু ছোট তাকে বেশি ঘুরতে হবে। কতবার বেশি ঘুরবে? এদিকে হচ্ছে 102.35 বিয়োগ হচ্ছে 80.03 বার। তাহলে আমরা ফলাফল পাবো কত? 22 পয়েন্ট এখানে 2 আর এখানে কত 3 বার। তার মানে আমরা উত্তরে লিখবো অ্যান্সার 22 বার, কারণ পূর্ণ সংখ্যক বার বলেছে কিন্তু প্রশ্নের মধ্যে, অর্থাৎ দশমিকের পরে সংখ্যা নেওয়া যাবে না। 22 বার বেশি ঘুরতে হবে সামনের চাকাকে পিছনের চাকা অপেক্ষা। এখন বলেন কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? আমাকে জানাইতে হবে। কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আমাকে বলতে হবে। 80। আচ্ছা, আমাদের কোনো ধরনের প্রশ্ন নাই। আচ্ছা, এটা উত্তর কি বইয়ের মধ্যে 20 বার আছে না 22 বার আছে? এটা উত্তর বইয়ের মধ্যে কতবার আছে একটু চেক করো তো। আমি কি হিসাবে কোথাও ভুল করেছি? 14 তো, তাহলে 2πr, তাহলে গুণন 3.1416 গুণন 14 × 28 87.96 এই দশমিকের অঙ্কগুলো নেওয়ার কারণে একটু বেশি হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার 8800 ভাগ 87.96, তাহলে 100 বার আসে। এটা তো 100 বার আসে, 100 বার আসে। আমি তো সামনের চাকার হিসাবটা বেশি লিখে ফেলেছি। এটা 102 না, 100 বার আসবে। হ্যাঁ, 20 বার দেওয়া আছে, কারণ সামনের চাকা তো ব্যাসার্ধ আমরা পাবো 14, যেহেতু এটা ব্যাস, এটা অর্ধেক হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে আমাদের দেখো 2πr, 2 গুণন 3.1416 আর হচ্ছে আমার কত 14 দুগুণ 28, তাই না? এটা গুণ করলে আমরা কত পাবো? 2 গুণন 3.1416, তারপরে সাথে আমরা গুণ করবো হচ্ছে 14 গুণ করলে পাই আমরা 87.96 সবগুলা নিলে আবার ঝামেলা হয়ে যায়। এখন টোটাল দূরত্ব হচ্ছে আমাদের 8800, আমরা ভাগ যদি করি 87.9648, তাহলে 100 আসে। এটা কিন্তু 100 হবে, সামনের চাকার হিসাবটা কিন্তু 100 হবে। আমি আসলে বেশি দিয়ে ফেলছি, এটা হবে 100 আসবে, এটা 100। তাহলে 100 আসলে এখানে 20 বার হবে, 20 বার। ঠিক আছে, আমি এই ক্যালকুলেটরের হিসাবে বেশি লিখে ফেলছি, 20 বার হবে। সামনের চাকা টোটাল ঘুরে হচ্ছে 100 পয়েন্ট সামথিং, পিছনের চাকা হচ্ছে 80 পয়েন্ট সামথিং। তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে ঠিক আছে 20 বার, আর দশমিকের পরের অংশটা নিব না, যেহেতু পূর্ণ সংখ্যক বারের কথা বলা আছে। আচ্ছা, এখন আমাদের ব্যাখ্যা তো হচ্ছে মানে মূল বিষয়, সেটার মধ্যে কোনো ধরনের কোশ্চেন আছে কিনা হিসাবে। তো যাই হোক, এখানে আমরা আবার হিসাব করলেই আবার হচ্ছে বের করে ফেলেছি সঠিক উত্তরটা। ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের উপরে। আচ্ছা, কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? কনফিউশন রাখা যাবে না, কোশ্চেন রাখা যাবে না। আচ্ছা, কোনো ধরনের কোশ্চেন নাই কারো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এবারে আমরা পরের প্রশ্নটার মধ্যে চলে যাই। দেখেন 8 নাম্বার প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এখানে বলা আছে কি যে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 220 মিটার, বৃত্তের পরিধি। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকতে যাই, দেখেন এটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে বুঝলে সহজে আমাদের এটা মাথায় ঢুকবে। তাহলে আমাদের এখানে 8 নাম্বার প্রশ্ন বলা আছে কি একটি বৃত্তের পরিধি 220 মিটার। সাপোজ আমি এখানে একটা বৃত্ত নিলাম 220 মিটার, তাহলে একটু বড় করে নিতে হবে।
পুরোটা হচ্ছে আমাদের পরিধি। একবার যেহেতু আমি ঘুরাইছি তাহলে এটা হচ্ছে পরিধি 2πr, আর এটা হচ্ছে 220 মিটার। তাহলে আমরা বলতে পারি কি যে 2πr সমান হচ্ছে 220 মিটার, কারণ পরিধি মানে তো 2πr, তাই না? 220 মিটার। এখন ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অন্তর্লিখিত, ওই বৃত্তের অন্তর্লিখিত, এই কথার মানে কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে বৃত্তটার ভেতরে ভেতরে একটা বর্গক্ষেত্র আছে, বৃত্তটার ভেতরে। তাহলে আমরা যদি এখানে একটা বর্গক্ষেত্র আঁকি বৃত্তটার ভেতরে, সাপোজ এরকম, এখানে অ্যাকুরেট হবে না, স্বাভাবিক, আমি এটা আসলে মাপ ছাড়া আঁকতেছি। ধরে নাও এটা একটা বর্গ, এটা সবগুলো বাহু সমান। বর্গটার নাম যদি আমি দিই এ বি সি এই যে ডি, তাহলে বৃত্তটার ভেতরে একটা বর্গ রয়েছে। এখন আপনাকে বের করতে হবে এই বর্গের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এবি বাহু বা বিসি বাহু বা সিডি বা এডি, যেটাই বলেন, বর্গ মানেই তো হচ্ছে আমাদের সবগুলো বাহু সমান, তাই না? আমাদের বর্গের শর্ত। তাহলে যে কোনো একটা বাহুর পরিমাণ আমাদের বের করতে বলেছে। দেখেন আপনার হাতে তথ্য আছে কি, এই বৃত্তটার পরিধি বলেছে 220 মিটার, যেটাকে আপনি লিখতে পারবেন 2πr সমান 220 মিটার। তো এখান থেকে আপনি আর এর মানটা বের করতে পারবেন। স্বাভাবিক ক্যালকুলেশনে বা সাধারণ চিন্তা ভাবনা থেকে যদি আমরা করতে যাই, আমরা 2πr সমান 220 মিটার লিখতে পারবো, কারণ এটাও পরিধি এটাও পরিধি। তাহলে মাঝখানে আমি সমান চিহ্ন দিতে পারবো। প্রশ্ন মতের ক্ষেত্রে মানে কি, দুটো পক্ষ সমান। এই যে মাঝখানে আমরা সমান চিহ্ন দেই, এই কথার মানে হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সেম ক্যাটাগরি। এপাশে যদি মিটার থাকে এপাশে মিটার থাকতে হবে, এপাশে যদি বর্গ মিটার থাকে ডান পাশে বর্গ মিটার থাকতে হবে। এটা যদি ক্ষেত্রফল থাকে ডান পাশটাও ক্ষেত্রফল থাকতে হবে। বাম পাশে যদি পরিসীমা থাকে ডান পাশটাও পরিসীমা থাকতে হবে। আপনার মাঝখানে সমান চিহ্ন কথার মানে কি, এই পক্ষ সমান, সেম ক্যাটাগরি। তাহলে এটাও পরিধি এটাও পরিধি। ওকে ফাইন, আমরা এখান থেকে তাহলে আর এর মানটা বের করতে পারবো। যেহেতু পাই এর মান আমাদের 3.1416, এটা বসিয়ে আমরা আর এর মানটা বের করতে পারবো। আর তো কোনো উপাত্ত আপনার হাতে নাই। তাহলে এখন আমাদের বুদ্ধিটা কি, কৌশলটা কি এই বর্গের এক বাহু দৈর্ঘ্য বের করার জন্য? দেখেন আমরা অঙ্কের ম্যাথটা নিয়ে এখন আলোচনা করতেছি, কিভাবে হচ্ছে আমরা এটাকে সলভ করব, অর্থাৎ এখান থেকে আমরা এই বর্গের এক বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসতে পারবো। দেখেন আমাদের বুদ্ধিটা হচ্ছে কি, আমরা যদি এখানে বর্গের কর্ণটা যোগ করে দিই, কর্ণ, কর্ণ মানে কি, এই যে কৌণিক বিন্দু, এই যে কৌণিক বিন্দু বি একটা কৌণিক বিন্দু, তার বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে ডি। তো এই দুইটা কৌণিক বিন্দু যদি আমি যোগ করে দিই একটা কর্ণ পাবো। আবার এ একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, তার ঠিক বিপরীত কৌণিক বা শীর্ষবিন্দু হচ্ছে সি, যদি আমি এদেরকে যোগ করে দেই তাহলে আমি এখানে একটা কর্ণ পাবো। এই হচ্ছে কর্ণ। সোজা হবে দাগটা, আমার একটু বাঁকা গেছে। তাহলে কর্ণের ব্যাপারটা কি, যে দুইটি বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর মধ্যবর্তী সংযোজক সরল রেখাকে বা রেখাকে কর্ণ বলে। দুটি বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর, তাহলে এখানে আমরা একটা কর্ণ পাবো। বি আর ডি যদি আমরা যোগ করে দেই তাহলে দুইটা কর্ণ। আর এই কর্ণটার আবার একটা নাম আছে, আমরা কিন্তু এই হিসাবগুলো আসলে জানি না বা এগুলো আমরা জানার চেষ্টাও করি না। এখানে এসিটা কিন্তু হচ্ছে আমার মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের মানে হচ্ছে প্রধান কর্ণ, এটা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এই বিডি এটা কিন্তু হচ্ছে গৌণ কর্ণ, ঠিক আছে? তাহলে কর্ণেরও কিন্তু নাম আছে। ওকে, যেটা আমার মানে এই যে বাম থেকে ডানে আসতেছে সেটা আমার মুখ্য কর্ণ। আচ্ছা যেটাই হোক, তাহলে আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে আমরা এই বাহুর দৈর্ঘ্য বের করব। এখন আমি যখন এই যে কর্ণটা এখানে যোগ করে দিয়েছি, কর্ণটা যোগ করে দিয়েছি, তাহলে এটা যদি আমার কেন্দ্র হয় তাহলে এই যে এইটা আমার আর, এটা হচ্ছে আমার আর, আমি ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ অলরেডি কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি, এটা আমি ক্যালকুলেশন করলে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে ব্যাসার্ধ যেহেতু পাচ্ছি আমি, ব্যাসার্ধ যেহেতু আমি পাচ্ছি, এটা কিন্তু সি না আবার। আচ্ছা আমি একটু সুন্দর করে দেখি, তাহলে এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার আর। তাহলে ব্যাসার্ধ পাইলে আমি কিন্তু এই যে ব্যাস বের করতে পারবো, ঠিক আছে? ব্যাস বের করতে পারবো, আমি ব্যাস আমি বের করতে পারবো। তাহলে ব্যাস যেহেতু পাইছি তার মানে আমি এসি পেয়ে গেছি। এসিটা কি আমার কর্ণ, হ্যাঁ। এই এই যে বর্গটা, বর্গের কর্ণ যেহেতু পেয়েছি, তাহলে এখন বর্গের কর্ণের একটা সূত্র আছে √2a একক। বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a একক, ঠিক আছে? বর্গের কর্ণের দৈর্ঘ্য। তো এটা আমরা দুই ভাবে করতে পারি, অথবা এই যে সমকোণী ত্রিভুজ, এই যে এ ডি সি, এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দিয়েও কিন্তু করতে পারি। পিথাগোরাস কি বলেছে, অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। এটা হচ্ছে আমার অতিভুজ, এটা আমার সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমি এ ডি সি ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, আমার অতিভুজ হচ্ছে এসি, কারণ ডি যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ। তাহলে এটা অতিভুজ হলে এটার মান আমি জানি,
ঠিক আছে? এখন এই দুই বাহু কিন্তু আবার এটা কিন্তু আবার সেম হবে, কারণ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু বর্গ, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সেম, ফলে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এই বাহু সেম, তাহলে সমদ্বিবাহু। তাহলে আমরা এখানে আমরা যদি চলক ধরে নিই এক্স বা ক, তাহলে আমরা ক্যালকুলেশন করে কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা দুই ভাবে করতে পারি। তাহলে আসেন এবার যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, তাহলে অঙ্কের ম্যাথটা আমরা ক্লিয়ার আলোচনা করলাম। এবার আমরা এটাকে ম্যানুয়ালি কিভাবে করব। প্রথমে আমাদের লিখতে হবে, দেওয়া আছে বা এখানে দেওয়া আছে বৃত্তের পরিধি, তারা কত বলেছে, 220 মিটার। এবার আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ। আমরা ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধটা আর সমান আর, কিন্তু কিছু নেই, সমান আর মিটার। এবার হ্যাঁ প্রশ্ন মতে বৃত্তের পরিধি তো আমরা জানি 2 পাই আর। প্রশ্ন মতে 2 পাই আর সমান হচ্ছে কত, 220। বা এবার আর যেহেতু আমরা বের করব, তাইলে 2 পাইকে আমরা নিয়ে গেলাম ওইদিকে। এখন এখান থেকে পাই এর মান আমরা কত জানি, 3.1416 জানি। এবার আসেন, এবার 220কে যদি আমরা 6.1416 দিয়ে ভাগ করি, 6.9, এটা তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনার 3.1416 গুণন কত, 2। তাহলে এই জায়গাটাতে আমরা পাচ্ছি কত, 6.2832। আচ্ছা, এবার 220কে যদি আমরা ভাগ করি 6.28, তারপরে 32, তাহলে 35.01। তাহলে 35.01, হ্যাঁ, মিটার। তাহলে এটা হচ্ছে আমার আর এর মান, ঠিক আছে? এটা হচ্ছে আমার আর এর মান। তাহলে এটা যেহেতু আমার আর এর মান, সব ঠিক আছে তো না? আরেকবার চেক করে নেই। 16 গুণন 2, 2832, 220 ভাগ করব আমরা 6.2832, হ্যাঁ, 35.01। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কিন্তু হচ্ছে এই যে ব্যাসার্ধ, এটা কেন্দ্র। তাহলে এই যে এতটুকু জায়গা, এখানে আছে 35.01, আবার এই পাশে আছে 35.01, তাহলে পুরোটা মিলে হচ্ছে আমার বেশ বেশ। আচ্ছা, আবার এটা কিন্তু কর্ণ, এটা কিন্তু হচ্ছে আবার আমার কর্ণ। তাহলে এখন আচ্ছা, আমরা এটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে করি। তাহলে এই জায়গাটুকু যদি মুছে দেই কেমন হয়? আচ্ছা, তাহলে আমরা শর্টকাটে করি। তাহলে সুতরাং সুতরাং বেশ বৃত্তের ব্যাস সমান 35.01 গুণন 2। তাহলে কত পাবো আমরা, এটা 35.01 গুণন 2, তাহলে 70.02 মিটার। তাহলে ব্যাস মানে এটা আমরা বলতে পারি এখন এটা আমাদের কর্ণ। তাহলে এই জায়গাটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশটটা দিয়ে নাও, তাইলে হচ্ছে আমি উপরটা মুছে বাকি কাজটুকু উপরে করব। দ্রুত দ্রুত স্ক্রিনশট দিতে হবে। নেওয়া হয়েছে কিনা, একটু ফাস্ট করতে হবে। হ্যাঁ, তাহলে সবার সবার হয়েছে। হ্যাঁ, দ্রুত জানাও, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি উপরের জায়গাটুকু মুছে বাকি কাজটা উপরে করি। তাহলে বৃত্তের ব্যাস, তাহলে এখানে আমরা বলতে পারি এই এ বি সি ডি, এই বর্গের কর্ণ হচ্ছে আমার এসি, যে এখানে
এ বি সি ডি বর্গের কর্ণ এসি সমান আমরা বলতে পারি কত 70.02 মিটার। তাহলে সুতরাং বা আমরা জানি বর্গের কর্ণ √2a একক। সুতরাং এসি সমান বা প্রশ্ন মতে আবার দুইভাবে করা যায়। এভাবে করলে সহজেই আমরা অ্যান্সার পেয়ে যাব যে বর্গের কর্ণ, তাহলে বর্গের কর্ণ মানে কি এসি, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a একক। বা এবার এসি আমরা কতটুকু পেয়েছি 70.02 আর দিকে হচ্ছে √2। হ্যাঁ, আর এই মানে তো আমাদের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা একটা কাজ করতে পারি, লিখতে পারি যে ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে এখন আসেন আমরা 70.02 √2 কে দিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, যেহেতু এর সাথে গুণ সম্পর্কে আছে। এখন ভাগ করেন কত আসে দেখেন। .41 তাহলে 49.66 49.66 এটা হচ্ছে আমাদের বর্গের এক বাহুর দৈর্ঘ্য। বাস, তাহলে এই জায়গাটুকু মুছে দিচ্ছি। আমরা লিখতে পারি সুতরাং 66 সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য 49.66 মিটার। বাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমি আগে বলছি দুইভাবে করতে পারি। এখানে সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা করতে পারতাম, তবে এখানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে একটু বড় হয়ে যায়। আর এখানে আমরা বর্গের যেহেতু কর্ণের সূত্র জানি, বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a একক। তাহলে এসি কেন লিখেছি? এসি যেহেতু এখানে একটা কর্ণ, এসি কিন্তু একটা কর্ণ, তাহলে এই কর্ণ সমান সমান এই কর্ণ, এটা কর্ণের সূত্র। বর্গের কর্ণের সূত্র হলো √2a, খালি 2 এর উপরে রুট ওভার থাকবে, এ কিন্তু সিঙ্গেল থাকবে, এটার উপরে কিন্তু রুট ওভারটা আসবে না। বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র √2a। আর এখানে হচ্ছে আমরা এসি কি পেলাম, এই এবিসিডি বর্গক্ষেত্রটা কর্ণ, তার মানে এই কর্ণ সমান এই কর্ণ। এখন এই কর্ণ এসি এর মানে আমরা জানি 70.02। কিভাবে পেলাম? এর আমরা ব্যাসার্ধ পেয়েছি, ব্যাসার্ধকে আমরা ডাবল করলে পাই কি ব্যাস, আর এই ব্যাসটাই কিন্তু হচ্ছে কর্ণ এখানে। কারণ এই মাথা থেকে এই মাথা কেন্দ্রগামী যা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাস, আর ব্যাস হয়ে গেছে এই বর্গের কর্ণ। তাহলে আমরা কর্ণের নিচে এসি এর নিচে 70.02 বসিয়ে দিলাম, তারপরে ক্যালকুলেশন করেছি 49.66 পেয়েছি। এখন এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন, আর যদি কোথাও না বুঝেন আমাকে প্রশ্ন করতে হবে। দ্রুত করতে হবে, আমরা ক্লাস ক্লোজ করে দিব। যদি প্রশ্ন থাকে তাহলে বলতে হবে। আচ্ছা, স্ক্রিনশট দিয়েছেন, আচ্ছা সবাই দিয়েছেন কিনা? আর কোনো প্রশ্ন থাকলে বলতে হবে। কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলতে হবে। আমি আবারও বলি, এটা কিন্তু দুইভাবে করা যায়, এভাবে করলে সহজ হয়, আর যদি আপনি সমকোণী ত্রিভুজ দিয়ে করেন তাহলে এই যে এবি বাহু, এখানে কিন্তু ডি আছে, এবি না ডি, এডি বাহু আর সিডি বাহু কিন্তু সমান, এ বাহু সমান, যেহেতু বর্গের সব বাহু সমান, তাহলে এটা হয়ে যাবে দ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তখন এখানে আপনি যা বসাবেন এখানেও কিন্তু আপনি তাই বসাবেন। যদি এক্স বা এ ধরেন তাহলে এটা এ ইন্টু এ হয়ে যাবে, ঠিক আছে। বাকিটা আমাদের ওই নিয়ম অনুযায়ী ক্যালকুলেশনে যা আসবে সেটা। ওকে, আচ্ছা, তাহলে কোনো ধরনের প্রশ্ন নাই আপনাদের? কোনো ধরনের প্রশ্ন নাই নাকি? তাহলে ক্লাস আমরা ক্লোজ করে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পেরেছেন, কোনো ধরনের কনফিউশন নাই, আর স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে এরপরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আবার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।